আজকে আলোচনা করব আরোহ অনুমানের স্বরূপ সম্পর্কে। এই চ্যাপ্টার চরম গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে আমি তোমাদের কাছে উল্লেখ করব। এই বিষয়গুলি তোমাদের কাছে এত সরলভাবে সহজভাবে তুলে ধরবো, তোমরা এই ভিডিওটা দেখলেই তোমরা সেই বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে সেইগুলো সবই তোমাদের সামনে আমি প্রশ্ন আকারে দিয়ে দেবো, যেগুলো সম্পর্কে আমি বিশ্লেষণ করে দেবো। সেইগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকাংশে প্রবল। তাই আমরা চলে যাব আরোহ অনুমান সংক্রান্ত বিষয়ে। আরোহ অনুমান, আরোহ অনুমান আমরা কিন্তু এতদিন জেনে এসেছি, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। আমরা অবরোহ সঙ্গে যদি পার্থক্যটা করি তাহলে আমাদের অবরোহ সম্পর্কে একবার ঝালাই হয়ে যাবে, আর আরোহ সম্পর্কেও আমরা তো আজকে আলোচনা করবই। তাই অবরোহর আমি দুটি উদাহরণ দিচ্ছি। দেখো, এক নম্বর উদাহরণ দিচ্ছি, কোনো ই বচন দিই, কোনো পশু নয় পাখি, কোনো পশু নয় পাখি। এইটা কি অতএব দিয়ে যদি ই করি তাহলে কি হবে বলতো? কোনো পাখি নয় পশু। এটাকে এইভাবেও লিখতে পারি, তাহলেও ভুল বলা যাবে না, ঠিক আছে। এটা একভাবে হলো। আর একটা দু নম্বর ভাবে দিই, দু নম্বর ভাবে দিচ্ছি, কবিরা সকল এ দিলাম, সকল কবি হয় মানুষ, ঠিক আছে। আরেকটাই দিলাম, সকল কবি হয় মানুষ, সকল মানুষ হয় দার্শনিক। দার্শনিক অতএব এ দিলাম, সকল কবি হয় দার্শনিক। দেখো, আমরা অবরোহ যুক্তি থেকে দুটি উদাহরণ দিলাম, এবার এদের সম্পর্কে আমরা আলোচনা করবো। তার আগে আরোহ সম্পর্কে একটাই উদাহরণ এক রকমের হবে। দেখো, আমি বললাম রাম মানুষ এবং মরণশীল। তারপর দেবো 2 নাম্বার, শ্যাম মানুষ এবং মরণশীল। এগুলো লিখতে হবে, আমি সংক্ষেপে টাইম কম লাগবে বলে। যদু মানুষ এবং মরণশীল, মধু মানুষ এবং মরণশীল। অতএব সকল মানুষ মরণশীল। এই যে দুটি উদাহরণ লিখলাম তোমাদের, এই সংক্রান্ত তোমাদেরকে একটা সংজ্ঞা দিই। অবরোহ অনুমান কাকে বলে? যে যুক্তিতে একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি আসতে পারে বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি আসতে পারে। আর আরোহ যুক্তিতে কিন্তু সর্বদাই একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত আসবে। তাহলে এর সংজ্ঞাটা কি করা হয়েছিল? দেখো, যে যুক্তিতে সিদ্ধান্তটি সর্বদাই এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হয় না, তাকে বলা হয় অবরোহ যুক্তি। কি রকম? দেখো, সকল কবি হয় মানুষ, সকল মানুষ হয় দার্শনিক। এখানে টোটাল এই জিনিসটা, অর্থাৎ যুক্তিবাক্যটা সব থেকে বেশি পরিমাণে ব্যাপকতা, আর সকল কবি হয় দার্শনিক, এখানেও ব্যাপকতা। কিন্তু এই ব্যাপারটা তোমার সার্বিকভাবে যুক্তিবাক্যকে অতিক্রম করে যাচ্ছে না। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখব, একটি রাম মানুষ এবং মরণশীল, শ্যাম মানুষ এবং মরণশীল, যদু মানুষ এবং মরণশীল, মধু মানুষ এবং মরণশীল। অতএব সকল মানুষ হয় মরণশীল। এই ক্ষেত্রে রাম, শ্যাম, যদু, মধু বিশেষ 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 ব্যক্তিদেরকে দেখে আমরা টোটাল সামগ্রিক ধারণায় এলাম। তাহলে আরোহ অনুমানের সংজ্ঞাটা কি এবার তোমাদেরকে বলছি। দেখো, যে অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না, এবং যুক্তিবাক্যর থেকে সিদ্ধান্তের ব্যাপকতা বেশি হয়। মানে কি? যুক্তিবাক্য যদি টোটাল যোগ করো 5 জনাকে, 5 জনা থেকে সকলের পরিমাণটা বেশি, তাহলে যুক্তিবাক্যের থেকে সিদ্ধান্তের ব্যাপকতা বেশি হয়, তাকে বলা হয় আরোহ অনুমান, ঠিক আছে। এই আরোহ অনুমানে আমরা বাস্তব জীবন সম্পর্কে অনেক কিছু জিনিস জানতে পারবো। আরোহ অনুমান না থাকলে আমরা এই বাস্তব জগতে এত সুন্দরভাবে ভালোভাবে চলতে পারতামই না। তাই আরোহ অনুমানে আমরা কি আছে বিষয়টা দেখার চেষ্টা করব। দেখো, এই আরোহ অনুমানের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামান্যীকরণ করা। আর এই সামান্যীকরণ প্রক্রিয়ায় যেভাবে সিদ্ধান্তে আসি, এই প্রক্রিয়াকে অনুসরণ করার জন্য আমার কিছু নিয়ম কানুনের দরকার।
আর সেই নিয়ম কানুন কি বলা হয়? আরোহমূলক ভিত্তি। এই নিয়ম কানুনকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে আকারগত ভিত্তি, আর দু নাম্বার হচ্ছে বস্তুগত ভিত্তি। দেখো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি এই দুটি আরোহ অনুমানের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তির ওপরেই এই রকম সিদ্ধান্তে উপনীত হতে পারি। আকারগত ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আকারগত ভিত্তি কাকে বলে আগে বলি। যে নিয়ম বা বিধির দ্বারা আমরা আরোহ অনুমানে সামান্য বিশেষ বচন থেকে সামান্য সংশ্লেষক বচনে উপনীত হতে পারি, তাকে আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলা হয়। অন্যদিকে যে নিয়মের দ্বারা আমরা বাস্তবে কোনো বিষয়কে যথার্থ রূপে জানতে পারি, তার সত্যতা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, বাস্তবের সঙ্গে মিল আছে কিনা জানতে পারি, তাকে বলা হয় বাস্তবগত বা বস্তুগত ভিত্তি। এই আকারগত ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বস্তুগত ভিত্তিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। চরম গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, এক নাম্বার হচ্ছে আকারগত ভিত্তি। আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি। প্রকৃতির একরূপতা নীতি। আর দু নাম্বার হচ্ছে কার্যকারণ নীতি। এই দুটি জানতে পারলেই, এই আকারগত ভিত্তি বস্তুগত ভিত্তি জানতে পারলেই তোমরা যদি এই সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে পারো, যদি আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি সম্পর্কে যদি তোমাদের সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে তোমরা বাস্তবে একটা বিরাট অভিজ্ঞতা সম্পন্ন মানুষে পরিণত হবে। তোমরা যে সিদ্ধান্ত নেবে, কথাবার্তায়, চাল চলনে, হাব ভাবে কাউকে কোনো কথা বলছো, সেই কথাগুলো তোমরা মেপে যথার্থ পরিমাণে কথাগুলো তোমরা বলতে পারবে। তাই তোমরা প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নীতি আর পর্যবেক্ষণ ও পরীক্ষণ, এই বিষয়টি তোমাদের পরীক্ষায় যেভাবে আসে সেইভাবে ছাড়াও তোমরা ডিটেলসে এইগুলো সম্পর্কে জানবে। তাহলে তোমরা বাস্তব জগতে মান্যতা পাবে, তোমাদের সকল কথার সকলেই দাম দেবে। ঠিক আছে, আমরা দেখব প্রকৃতির একরূপতা নীতি সম্পর্কে আলোচনা করব। প্রকৃতি বলতে এই বিশ্ব চরাচরে যা কিছু দেখছি, এটা সবই আমাদের প্রকৃতির অন্তর্গত। এই প্রকৃতির একরূপ নীতি, প্রকৃতির একরূপ নীতি, একরূপতা নীতি মানে কি? প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করবে। কি বললাম? প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করবে। এই এতটুকু সংজ্ঞা মনে রাখবে। প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করবে মানে বিশ্লেষণ করলে, মানে তো বিশ্লেষণ করে প্রচুর করা যায়, প্রচুর মানে আছে। বাস্তবে সবই প্রকৃতির অন্তর্গত। ধরো কেউ যদি, আমি ধরো যদি আগুনে হাত দিই, তাহলে আমার হাতটা আগুনে কিন্তু পুড়বে। ভবিষ্যতেও যদি কেউ আগুনে হাত দেয়, তাহলে তারও হাত কিন্তু আগুনে পুড়বে। তাহলে প্রকৃতির এই একরূপ নীতির জন্যই কিন্তু আমরা বাস্তবে এত সুষ্ঠুভাবে, শৃঙ্খলভাবে চলতে পারছি। যদি দেখতাম কেউ আগুনে হাত দিয়ে হাত পুড়ছে আর কেউ আগুনে হাত দিয়ে হাত পুড়ছে না, তাহলে আগুনের ধর্ম কিন্তু দহন ক্ষমতা থাকতো না। প্রকৃতির জন্যই কিন্তু সেটা সম্ভব হচ্ছে। এই নীতিকে প্রকৃতির একরূপতা নীতি বলছে। আর কার্যকারণ নীতি, এটাও চরম গুরুত্বপূর্ণ কথা। দেখো, কার্য আর কারণ দুটি কথা। প্রত্যেক কার্যের কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কার্য কিন্তু হতে পারে না। কারণ ঘটলে কার্য ঘটবেই, কারণ ঘটলে কার্য ঘটতে বাধ্য। কারণ ঘটেছে, কার্য ঘটেনি, এইরকম অবস্থা কিন্তু আমাদের দেখা যায় না। এই জগতে সবকিছু কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। যে কোনো ঘটনায় কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। বৃষ্টি হয়েছে, কারণ কি? মেঘ লেগেছিল। বন্যা হয়েছে, কারণ কি? অধিক বৃষ্টি হয়েছে। ঘর বাড়ি বন্যায় ভেসে গিয়েছে, কারণ কি? বন্যার প্রভাব বেড়ে গিয়েছে। পোকাতে ধান খেয়ে নিল, ধানগুলো সব মরক লেগেছে, কারণ হচ্ছে ধানে
পোকা লেগেছে। তাহলে প্রত্যেক ঘটনার কারণ থাকে, আর সেই কার্য কারণ নির্ণয় আমরা করব। তারপরে চলে যাব পর্যবেক্ষণ, চরম গুরুত্বপূর্ণ, পরীক্ষণ চরম গুরুত্বপূর্ণ। দুটোই কিন্তু দেখা, পর্যবেক্ষণও দেখা, পরীক্ষণও দেখা, কিন্তু দুটির সংজ্ঞা বলতে গেলে অন্য রকমের বলতে হয়। পর্যবেক্ষণ কাকে বলে? একটা নির্দিষ্ট সুনিয়ন্ত্রিতভাবে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাউকে বা কোনো বস্তুকে বা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় দেখা, তাকে বলা হয় পর্যবেক্ষণ, মানে প্রত্যক্ষ করা। ব্যাপারটা বুঝিয়ে বলি তোমাদেরকে। পর্যবেক্ষণ ধরো আমি দেখতে পাচ্ছি যে আমার একটা স্টুডেন্ট, সে বিকেলবেলায় দেখছি অন্যান্য ছেলেগুলো ফ্রি ফায়ার খেলছে, সে সেখানে ফ্রি ফায়ার খেলছে। তারপরে আমি একদিন বাস স্ট্যান্ডের ওইদিকে যাচ্ছিলাম লাভপুরে, দেখছি সে পথিখালয়ে বসে বসে আড্ডা দিচ্ছে। তারপরে আমি আবার একদিন দেখছি মেলায় ছেলে পিলে সেই ওই একটা ফুটবল প্রতিযোগিতার মাঠে গিয়েছিল, সেখানে দেখছি সে বসে বসে আড্ডা দিচ্ছে। তাহলে এইভাবে আমি তাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে নিয়ে আমি কিন্তু তার সম্পর্কে সিদ্ধান্ত নিলাম যে সে পড়াশোনা মোটেই করছে না। তাহলে এটা পর্যবেক্ষণের উপরে নির্ভরশীল। তাহলে পর্যবেক্ষণ করতে গেলে কিন্তু আমার প্রকৃতির একরূপতা, প্রকৃতি যদি আমাকে চাই তবেই পর্যবেক্ষণ করাতে পারে, প্রকৃতি যদি না চাই কিন্তু আমাকে পর্যবেক্ষণ করাতে পারে না। অর্থাৎ প্রকৃতি আমার সামনে সেই ছেলেটাকে এনে উপস্থিত করেছে সেই সময়ে। প্রকৃতি যদি আমার ওপরে সেই রকম সময়ে সেই ছেলেটাকে না দৃষ্টিগোচর করতো, তাহলে আমি সেই ছেলেটা সম্পর্কে জানতে পারতাম না। তাহলে পর্যবেক্ষণ মানে দেখা, কিন্তু সহজ কথাই বলবে বিশেষ উদ্দেশ্য নিয়ে কাউকে প্রত্যক্ষ করার নাম হচ্ছে পর্যবেক্ষণ। ঠিক আছে? আর পরীক্ষণ কি? পরীক্ষণ হচ্ছে কৃত্রিম পরিবেশে সুনিয়ন্ত্রিতভাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে পর্যবেক্ষণ করাকে বলা হয় পরীক্ষণ। কেমন? আমি সেই ছেলেটা আমার কাছে পড়ে, আমি তার একটা পরীক্ষার ব্যবস্থা করলাম, ঘাড় ঘোরানো হবে না, 80 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট টাইম আছে, এর মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে। অন্যান্য ছেলেদেরকে সব বিভিন্ন সাইড করে বসিয়ে দিয়েছি, তাকেও আমি ফলো করলাম, লক্ষ্য করলাম। তারপরে সে পরীক্ষা দিল, তা দেখছি পরীক্ষার খাতায় সে 80-র মধ্যে পেয়ে গেল 10। কি করে পেল 10? এমসিকিউ দাগ দিয়ে, বাস। তাছাড়া কিন্তু তার যোগ্যতা ছিল না। তাহলে আমি পরীক্ষা করেও এই বিষয়টি সম্পর্কে আরো শিওর হয়ে গেলাম সেই ছেলেটা পড়াশোনাতে একদম মনোযোগ নাই বা পড়াশোনায় কোনো বুদ্ধি নাই। তাহলে আমি পর্যবেক্ষণ করে আগেই বুঝেছিলাম, পরীক্ষণ করে আরো স্পষ্ট ধারণা আমি পেয়ে গেলাম। তাহলে প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নীতি, পর্যবেক্ষণ, পরীক্ষণ সব আমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। বেশ, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব আরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তোমরা জানো আরোহ অনুমানকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রকৃত আরোহ অনুমান আর তথাকথিত আরোহ অনুমান। 2 নম্বর হচ্ছে তথাকথিত আরোহ অনুমান। প্রকৃত আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমান আরোহের নিয়মগুলো অর্থাৎ আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি, এই সব সমস্ত কিছু পালন করে, তাকে বলা হয় প্রকৃত আরোহ অনুমান। অন্যদিকে যে আরোহ অনুমান প্রকৃত আরোহ অনুমানের মতো কিন্তু প্রকৃত আরোহ অনুমান নয়, তাকে বলা হয় তথাকথিত আরোহ অনুমান। এইটি আমাদের সিলেবাসের বহির্ভূত, তাই এইটি করার দরকার নেই, তাই আমি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। আমি আজকে প্রকৃত আরোহ অনুমান সম্পর্কে আলোচনা করব। প্রকৃত আরোহ অনুমানকে আমরা 3 ভাগে ভাগ করব। এক হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান, চরম গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে অবৈজ্ঞানিক, আর 3 হচ্ছে উপমা যুক্তি। এটা কি বলা হয়? অবৈজ্ঞানিকটাকে বলা হয় অপূর্ণ, সংক্ষেপে লিখছি, বলা হয় লৌকিক, বলা হয় সাদৃশ্যমূলক, দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে আমরা জানবো।
যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপরে নির্ভর করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। কি বললাম যে আরোহ অনুমানের যে আকারগত ও বস্তুগত ভিত্তি আছে, দুই প্রকার আকারগত ভিত্তি, অর্থাৎ পর্যবেক্ষণ, প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি, আর দুই প্রকার বস্তুগত ভিত্তি, পর্যবেক্ষণ আর পরীক্ষণ। এই চার প্রকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। আমি আরেকবার সংজ্ঞাটা বলছি, যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপরে নির্ভর করে পর্যবেক্ষণ ও পরীক্ষণের দ্বারা ভিত্তি করে যে সামান্যীকরণ করা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো আরোহ অনুমানের উদাহরণ। তামাকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে, ছোট করে লিখছি, আয়তনে বাড়ে। লোহাকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে। সোনাকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে। অতএব সকল ধাতুকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিভাবে চারটে নীতি কাজ করছে। দেখো, প্রকৃতির একরূপতা নীতি কাজ করছে। আমরা কয়েকটি বিশেষ ঘটনার উপরে নির্ভর করে একটা সামান্য সংশ্লেষক বচন আমরা প্রতিষ্ঠা করেছি। একটা জিনিস মনে রাখবে যে যতই উদাহরণ হোক, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক, এই দুটোর সিদ্ধান্ত কিন্তু সামান্য সংশ্লেষক বচন হয়। বেশ, তাহলে আমরা কি দেখব? আমরা দেখছি যে তামাকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে, লোহাকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে, সোনাকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে। অতএব সকল ধাতুকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে। তাহলে আমরা কিন্তু এটা প্রকৃতিতে দেখেছি, আর উত্তাপের সঙ্গে আয়তনের বাড়ার একটি কার্যকারণ সম্পর্ক আমরা এই ক্ষেত্রে আবিষ্কার করেছি। আর আমরা বারবার এই জিনিসটাকে পর্যবেক্ষণও করেছি, আবার পরীক্ষা করেও দেখে নিয়েছি, হ্যাঁ তামাকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ছে, দিয়ে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে সকল ধাতুকে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে। এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটা দৃষ্টান্ত। কিন্তু বৈজ্ঞানিক আরোহ অনুমানে সব থেকে বড় কথা হচ্ছে আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি। এই বিষয়টা তোমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো আমি কিভাবে বৈজ্ঞানিক আরোহ অনুমানে কয়েকটি যুক্তিবাক্য থেকে সামগ্রিক সিদ্ধান্তে আসছি। এইখানে মাঝে কিন্তু আরো অনেক যুক্তিবাক্য আমার থাকতে পারতো, কিন্তু নেই। দেখো, আমি তামাকে দেখেছি, লোহাকে দেখেছি, সোনাকে দেখেছি উত্তপ্ত করতে এবং তাদের আয়তন বাড়তে। আমি কিন্তু দেখিনি অ্যালুমিনিয়ামকে উত্তপ্ত করে বাড়াতে। আমি দেখিনি যে পিতলকে উত্তপ্ত করে বাড়াতে। আমি দেখিনি দস্তাকে উত্তপ্ত করে বাড়াতে। আমি দেখিনি সীসাকে উত্তপ্ত করে বাড়াতে। আমি কিন্তু এখানে এই যে গ্যাপটা, আমি আর ধারিনি কোনো কিছুর ওপরে। আমি কিন্তু চট করে কয়েকটা বিষয় দেখে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করেছি। আর এই যে এই ব্যাপারটা, আমি একদম এক লাফে চলে গেলাম, কয়েকটা জিনিস দেখে এক লাফে চলে গেলাম সিদ্ধান্তে। আর এই লাভটাকেই বলা হয়েছে আরোহমূলক লাভ। বা আমি একটা ঝুঁকি নিলাম, রিস্ক নিলাম, তিনটে ধাতু দেখে আমি সকল ধাতু সম্পর্কে বলে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি। দার্শনিক বেন বলেছেন এটাকে আরোহ সংক্রান্ত লাভ, আর দার্শনিক মিল বলেছেন আরোহ সংক্রান্ত ঝুঁকি বা অন্ধকারে ঝাঁপ। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তাহলে কি বলবে? কয়েকটি বিশেষ বচনের উপরে নির্ভর করে আমরা যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি, সেই ক্ষেত্রে আমাদের যে এক ঝুঁকি নিতে হয় বা অন্ধকারে লাভ দেওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হয়, তাকে বলা হয়, যেটা চাইবে সেই জিনিসটা যদি অন্ধকারে ঝাঁপ বলা হয়, অন্ধকারে ঝাঁপ, অন্ধকারে লাভ। বেশ, তাহলে এই গ্যাপটাই হচ্ছে আমার ঝাঁপ বা লাভ বা ঝুঁকি, যা বলবে। ঠিক আছে, বেশ।
এরপরে চলে যাব আমরা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানে। দেখো এই বিষয়টি একটু ভালো করে দেখো। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান, এখানে কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমান, তার মানে যে অনুমান বৈজ্ঞানিকের মতো নয়, অর্থাৎ প্রকৃতির একরূপতা নীতি, কার্যকর নীতি ভালোভাবে এতে দেখার চেষ্টা করা হয় না। তাহলে যে অনুমানে কার্যকারণ নিয়মের উপরে নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার উপরে ভিত্তি করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমান। যেমন যেমন আমি দেখেছি যে সাদা ফুল রাতে ফোটে, বেশ, তাহলে আমি দেখেছি ধরো শিউলি ফুল সাদা রাতে ফোটে। আমি দেখেছি মাধবীলতা ফুল সাদা ও রাতে ফোটে। আমি দেখেছি গন্ধরাজ ফুল সাদা ও রাতে ফোটে। আমি দেখেছি বেলি সাদা ফুল রাতে ফোটে। অতএব সকল সাদা ফুল রাতে ফোটে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা বৈজ্ঞানিক আরোহ অনুমান নয়, এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। কেন? কারণ আমরা যদিও বাস্তবের উপরেই দেখছি, বাস্তবের উপরেই নির্ভর করছি, অর্থাৎ পর্যবেক্ষণের সাহায্যে। বস্তুগত ভিত্তি দুই প্রকার বলেছিলাম, পর্যবেক্ষণ আর পরীক্ষণ। আমরা পর্যবেক্ষণের সাহায্যে আমরা বারবার দেখছি যে শিউলি ফুল সাদা রাতে ফোটে, মাধবীলতা ফুল সাদা রাতে ফোটে, বেলি ফুল সাদা, গন্ধরাজ ফুল সাদা, রজনীগন্ধা সাদা, সব রাতে ফোটে। তাহলে আমি সিদ্ধান্ত নিলাম সকল সাদা ফুল হয় রাতে ফোটা ফুল। তাহলে এই প্রকার যে আমরা যুক্তি পাচ্ছি তাকে বলা হবে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। এখানেও কিন্তু আমার এইখানে বেশ একটা রিস্ক নিয়ে নিলাম, এখানে অনেক ফুল আছে যেগুলো সাদা, সেইগুলোকে আমি দেখিনি, তার সত্ত্বেও আমি একটা ঝুঁকি নিলাম, বিশেষ বচন থেকে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে দিলাম। আমরা তো এইভাবেই সিদ্ধান্ত আসি। আমি দেখছি আমাদের কুরুন্নাহার মার্কেটে একটা দোকানে আম মিষ্টি, দু নম্বর দোকানে গেলাম সেখানেও দেখছি মিষ্টি, 3 নম্বর দোকানে গেলাম সেখানেও দেখছি মিষ্টি। কুরুন্নাহার মার্কেটে দেখা গেল 7-8টা ফলের দোকান আছে। আমি সিদ্ধান্ত করলাম, আমাকে যে জিজ্ঞাসা করছে যে কোথায় ফল কিনবো, আমি বললাম কুরুন্নাহারে চলে যাও। কুরুন্নাহারে প্রত্যেকটা দোকানেই চরম মিষ্টি আম। তাহলে আমি সিদ্ধান্ত কিন্তু বাস্তবে এইভাবে নিলাম, কিন্তু সে গেল এমন একটা দোকানে গেল, সেই জায়গায় দেখা গেল টক আম, ব্যাস আমার নিন্দা ঝড় উঠে গেল। ও বললে বলে আমটা কিনলাম। দেখো তেমনি এখানেও তাই, শিউলি ফুল, মাধবীলতা ফুল, গন্ধরাজ ফুল, বেলি ফুলকে সাদা দেখেছি রাতে ফোটে, সব ফুল সাদা রাতে ফোটে বলে দিলেই কিন্তু হবে না, দেখতে হবে এর বিরুদ্ধ দৃষ্টান্ত আছে কিনা। অর্থাৎ আমি দেখেছি আমাদের বাড়িতে ধরো এই ফুলগুলো সবই আছে। আমি দেখেছি দুপুরমণি ফুল, একটা ফুল আছে দুপুরমণি সাদা ফুল দুপুর বেলায় ফোটে, তাহলে আমার এটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে সবসময় দেখতে হবে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় ভাবতে হবে যে সম্ভাব্য, সুনিশ্চিত নয় কিন্তু। আর বৈজ্ঞানিকে দেখলে তোমরা সুনিশ্চিত সিদ্ধান্ত, লোহাকে গলালে আয়তনে বাড়ে, তামাকে গলালে আয়তনে বাড়ে, স্টিলকে গলালে, সোনাকে গলালে আয়তনে বাড়ে, অর্থাৎ সকল ধাতুকে গলালে উত্তপ্ত করলে আয়তনে বাড়ে। কিন্তু আমরা অবৈজ্ঞানিকের ক্ষেত্রে সেই সুনিশ্চিত সিদ্ধান্ত পেলাম না। বৈজ্ঞানিকের ক্ষেত্রে সিদ্ধান্ত সুনিশ্চিত, আর অবৈজ্ঞানিকের ক্ষেত্রে সিদ্ধান্ত অনিশ্চিত, সম্ভাব্য বলতে পারো। অপূর্ণ গণনামূলক কেন বলা হয়? এখানে সম্পূর্ণ গণনা করা হয় না, এই গণনাটা অপূর্ণ রাখা হয়, এই মাঝখানে এটা গণনা করা হয় না, তাই একে বলা হয় অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। লৌকিক কেন বলা হয়? কারণ আমরা সাধারণ মানুষ এই অবৈজ্ঞানিক আরোহ অনুমানটাকে চরম বিশ্বাস করি। এই অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উপরে নির্ভর করে আমরা বেশিরভাগ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাই এই অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয়। তাহলে সংজ্ঞা কি? সাধারণ মানুষ খুব সহজ সরল মনে আর আরোহ অনুমানে বিশ্বাস করে
তাকে যে অবৈজ্ঞানিক আরোহ অনুমানে বিশ্বাস করে তাকে বলা হয় লৌকিক আরোহ অনুমান। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা উপমা যুক্তিতে। তার আগে আমরা জানবো উপমা কাকে বলে। যে অনুমানে সাদৃশ্যের ভিত্তিতে আমরা কোনো কিছু অনুমান করি তাকে বলা হয় উপমা যুক্তি। যেমন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদকে যেন মনে হয়েছে ঝলসানো রুটি। আবার একটা মেয়ের চোখটা খুব সুন্দর, দিয়ে বলা হচ্ছে তোমার চোখটা হরিণ নয়না, অর্থাৎ হরিণের চোখের সঙ্গে সেই মেয়েটা চোখের তুলনা করা হচ্ছে। বেশ, আমাদের আলোচনা উপমা যুক্তি। উপমার বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো আমরা আলোচনা করছি না, উপমা যুক্তিটা আমরা আলোচনা করব। যে আরোহ অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর কোনো একটি বিষয় সম্পর্কে আমরা যে উপমা ব্যবহার করি তাকে বলা হয় উপমা যুক্তি। যেমন পৃথিবী ও মঙ্গল উভয় গ্রহ, পৃথিবীতে জল আছে, মঙ্গলেও জল আছে, পৃথিবীতে মাটি আছে, মঙ্গলেও মাটি আছে। পৃথিবী সূর্যের আলোয় আলোকিত হয়, মঙ্গলও সূর্যের আলোয় আলোকিত হয়। পৃথিবীতে মানুষ আছে, অতএব মঙ্গলেও মানুষ থাকবে। এই যে একটা অনুমান করছি, দুটো বস্তু বা বিষয়, পৃথিবী আর মঙ্গল, দুটো বস্তু বা বিষয়ের মধ্যে আমি একাধিক বিষয়ের সাদৃশ্য দেখলাম। একাধিক বিষয়ের সাদৃশ্য, জল, মাটি, আলো ইত্যাদি একাধিক বিষয়ের সাদৃশ্য দেখে আমি অনুমান করলাম পৃথিবীতে মানুষ আছে, অতএব মঙ্গলেও মানুষ থাকবে। তাহলে আমি এই যে অনুমান করলাম, এই অনুমান কি বলা হয়েছে? উপমা যুক্তি। এই উপমা যুক্তি দুই প্রকার, এক ভালো উপমা, এক মন্দ উপমা। এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় খুব আসে। ভালো উপমা, তাহলে পৃথিবী আর মঙ্গল, এই নিয়ে যে উদাহরণটা বললাম, পৃথিবীতে জল আছে, মঙ্গলে জল আছে, পৃথিবীতে মাটি আছে, মঙ্গলে মাটি আছে, পৃথিবীতে সূর্যের আলোয় আলোকিত হয়, মঙ্গলে সূর্যের আলোয় আলোকিত হয়, পৃথিবীতে মানুষ আছে, অতএব মঙ্গলে মানুষ থাকবে। তাহলে দুটি বিষয় বা বস্তুর মধ্যে একাধিক বিষয়ে মিল দেখে একটি বস্তুর সঙ্গে আর একটি বস্তুর যে তুলনা করছি বা অনুমান করছি, সাদৃশ্য অনুমান করছি, তাকে বলা হচ্ছে উপমা যুক্তি। এটা ভালো উপমার উদাহরণ দিলাম। আর একটা মন্দ উপমা, তাহলে ভালো উপমা কাকে বলে জানতে হবে। ভালো উপমা দুটি বস্তু বা বিষয়ের মধ্যে যদি উপমা খুবই গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হয় তাহলে তাকে বলা হবে ভালো উপমা। এদের মধ্যে তুলনাটা প্রাসঙ্গিক, কারণ থাকতেও পারে, এটা ভাবছি আমরা। কিন্তু যদি দুটি বিষয়ের মধ্যে তুলনা অপ্রাসঙ্গিক হয়, গুরুত্বহীন হয়, তাহলে সেই দুটি বিষয়ের মধ্যে যে উপমা ব্যবহার করা হয় তাকে বলা হয় মন্দ উপমা। আমি একটা মন্দ উপমা যুক্তির উদাহরণ দিচ্ছি, তুমি দেখো। দেখো, রামের মতো শ্যামও অঙ্কে পারদর্শী। এই উপমা যুক্তিটা আমি কিভাবে পেয়েছি দেখেছি। রাম ফর্সা, লম্বা, শক্তিশালী, শ্যাম ফর্সা, লম্বা, শক্তিশালী। রাম অঙ্কে পারদর্শী, অতএব শ্যাম অঙ্কে পারদর্শী। তাহলে শ্যাম অঙ্কে পারদর্শী, রামের মতো শ্যাম অঙ্কে পারদর্শী কিভাবে এলাম? রামের সঙ্গে শ্যামের তুলনা করলাম, কিন্তু এই তুলনা হচ্ছে গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক, তাই এই তুলনা হচ্ছে মন্দ উপমা। এই উপমা মন্দ, তাই একে মন্দ উপমা যুক্তি বলা হয়। ঠিক আছে, এইভাবে তোমাদের আমি কিন্তু আরো অনুমানের স্বরূপ চ্যাপ্টারটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা জ্ঞান বৃদ্ধির জন্য অনেক পড়বে, কিন্তু পরীক্ষার জন্য শর্ট প্রশ্নগুলো দরকার। শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে আমি পাশে দিয়ে দিলাম।
এই শর্ট প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা। এমসিকিউ, যে এমসিকিউ গুলো আমি দিলাম চরম চরম গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো ভালো করে পড়বে, এবং এসএকিউ প্রশ্নগুলো দিয়ে দিলাম। এই এসএকিউ প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে, এইগুলো থেকেই এমসিকিউ আর এসএকিউ পরীক্ষায় আসবে। তাই এখন থাকতে যদি তোমরা এমসিকিউ এসএকিউ করে নাও, তাহলে এই টেস্টে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, বা তোমাদের পরবর্তীকালে তোমাদের ফাইনালেও তোমাদের চরমতম কাজে লাগবে। তাই তোমরা সকলেই ভালোভাবে তৈরি করো সবকিছু পড়াগুলো। ঠিক আছে, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। ওকে।